এইখানে নেই শহরের কোলাহল, নেই কোনো কৃত্রিমতা। এটি উঁচু নিচু টিলায় ঘেরা সবুজের চাদরে মোড়া এক শান্ত ছোট্ট জায়গা। এখানে আছে শুধু প্রকৃতির ছোঁয়া আর মানুষের সরলতা। শেরপুর বাংলাদেশের উত্তর পূর্বে সবুজে ঘেরা একটি জেলার নাম, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষগুলো বেঁচে থাকে মাটির গন্ধে। চলুন ঘুরে আসি আজকে শেরপুর, এক অন্যরকম বাংলার খোঁজে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আমি ঠিক এই মুহূর্তে আছি শেরপুরের নবীনগর বাস স্ট্যান্ডে। তো উদ্দেশ্য হচ্ছে এই শেরপুরের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আজকে ঘুরবো। তো আপনারা ঢাকা থেকে যারা শেরপুর আসতে চান তারা হচ্ছে ঢাকার মহাখালী থেকে সেরা, শৌখিন সহ বিভিন্ন বাস এই রুটে চলাচল করে। দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার আর আসতে লাগে 5-6 ঘন্টা সময়। আরেকটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে শেরপুরে আসতে হলে ভাই, শেরপুর হাইওয়েটা কিন্তু অসাধারণ সুন্দর। কি দেখবেন? দাঁড়ান দেখাচ্ছি। একটি রাস্তা যার দুই পাশে চোখ জোড়ানো সবুজের চাদর। ধান ক্ষেতগুলো যেন মনে হয় প্রকৃতির আঁকা ছবি। হালকা বাতাসে যখন পাখির ডাক ভেসে আসে, সেটি হয়ে যায় এক শান্তির শব্দ। এমন প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে তৈরি হয়েছে এক পিচ ঢালা পথ, যেটি প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। কি ভাই, সুন্দর না? তো চলুন আমরা হচ্ছে তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু করি। বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষে মেঘালয়ের পাদদেশে অবস্থিত এক মনোরম জনপদের নাম হচ্ছে শেরপুর। 1984 সালে জামালপুর থেকে পৃথক হয়ে এই জেলাটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। এই জেলার উত্তরাংশ পাহাড়ি অঞ্চলের সাথে সংযুক্ত। সেখানে রয়েছে গারো পাহাড় ও আদিবাসী সংস্কৃতি, আর দক্ষিণে রয়েছে উর্বর সমতল ভূমি। এই দুই মিলে সৃষ্টি করেছে এক বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক পরিবেশ। এখানকার পাহাড়ি গারো জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি, পোশাক, গান আর জীবন দর্শনে যুক্ত করেছে এক ভিন্ন মাত্রা। তাদের হাসি, তাদের সাদামাটা জীবন প্রকৃতির মতোই নির্মল। পাহাড়ের কুল ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট ঘর, বাঁশের তৈরি সেতু আর টিলা বেয়ে হাঁটতে থাকা মানুষ, দূর থেকে দেখলে মনে হয় সবই যেন শান্ত, অথচ এটি এক সংগ্রামের জীবনের প্রতিচ্ছবি। শেরপুর ঘুরতে হলে আপনি শহরের যে প্রান্তেই থাকেন না কেন, চলে আসবেন এই শাপলা চত্বরে। শাপলা চত্বরে এসেই শেরপুরের সবগুলো দর্শনীয় স্থান ঘোরার জন্য আপনি একটি সিএনজি বা অটো রিজার্ভ করে নেবেন। না হলে কিন্তু আপনি শেরপুরের সবগুলো স্পট কভার করতে পারবেন না। সিএনজি বা অটো রিজার্ভ করতে খরচ পড়তে পারে 1000 থেকে 1500 টাকা। আর এই শাপলা চত্বরে এসে আমার নজর পড়ে গেল আনারসের দিকে। আমি একটা আনারস লাভার বলতে পারেন, তাই আনারস চোখে পড়তেই চলে গেলাম শেরপুরের আনারস টেস্ট করতে। কত এটা? 50 টাকা। আপনাদের দেখে না আনারস হয়, তাহলে এত দাম কেন? শাপলা চত্বর থেকে মন ভরে আনারস খেয়ে আমরা রওনা দিলাম আজকের শেরপুর ভ্রমণের প্রথম গন্তব্য গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। শেরপুর শহর থেকে গজনীর দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমরা রওনা দিলাম খুব সকাল সকালে। মোটরসাইকেল বা সিএনজিতে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। গজনীর পথে যেতে যেতেই পথিমধ্যে চোখে পড়বে সবুজ ধান ক্ষেত, ছোট ছোট পাহাড়ের টিলা আর পাহাড়ের সারি। রাস্তাটা একটু ঘোরানো পেছানো হলেও তবে বেশ উপভোগ্য। চলুন তাহলে এই আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা গজনীর পথে আগাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? এই তো ভালো ভাই। টিকিট কি এই জায়গা থেকে করতে হয়? জনপ্রতি কত করে? জনপ্রতি এলাকার লোকজন 10 টাকা, বাইরের লোক বাহন দিয়ে আসে। হ্যাঁ, ওটা বাহন প্যাকেজ। বাহন প্যাকেজ কত করে? বাইক বাইক 50, অটো গাড়ি যেগুলো আছে অটো 130। আচ্ছা, এগুলো চার্ট দিয়ে আছে? চার্ট দিয়ে আছে, চার্টের। আচ্ছা, চলে আসলাম শেরপুরের গজনীতে। তো এই গজনী অবকাশ কেন্দ্র আমরা এখন ঘুরে ফিরে দেখব আপনাদেরকে সাথে নিয়ে। তো হচ্ছে আপনারা সাথেই থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। শেরপুর জেলার এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হচ্ছে এই গজনী অবকাশ কেন্দ্র।
সবুজ পাহাড় আর নির্মল বাতাসে ভরপুর এই জায়গাটি দেখে মন জুড়িয়ে যাবে যে কোনো মানুষের। নান্দনিক এই পরিবেশে এসে যেন প্রকৃতির সঙ্গে এক আত্মিক যোগাযোগ তৈরি হয়। চারপাশের নিস্তব্ধতা, পাখির ডাক আর পাহাড়ি হাওয়ায় হারিয়ে যায় জীবনের সমস্ত কোলাহল। প্রকৃতির টানে যদি কোথাও হারিয়ে যেতে চান তাহলে গজনি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আমি ঠিক এই মুহূর্তে আছি এই ওয়াচ টাওয়ারের সামনে, যেটা হচ্ছে সাইড ভিউ টাওয়ার। এই টাওয়ার থেকেই হচ্ছে ওই পাশে যে মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো দেখা যায়। চলুন আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে উঠি আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ওই ওয়াচ টাওয়ারে উঠতে টিকিট কত করে? ওয়াচ টাওয়ারে উঠতে টিকিট 20 টাকা করে। 20 টাকা করে না? আর এই যে দূরবীনগুলো দেখতেছি এগুলো কি? আপনার 50 টাকা, এটা একজনও 50 টাকা দেয়, 10 জনও 50 টাকা, মানে এটা গ্রুপিং ভাবে দেওয়া হয়। ও আচ্ছা, দূরবীনগুলো এটা আপনার দূরবীন 5 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। 5 এটা কিলোমিটার। আপনার লেন্স আছে, লেন্স ঘুরায় ঘুরায় একদম দূরের গুলা একদম কাছে দেখা যাবে। আচ্ছা, মোটামুটি যত উপরের দিকে উঠতেছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। গজনি ঘোরাঘুরিটা শুরু করলাম ওয়াচ টাওয়ার থেকেই, যেখান থেকে পুরো গজনি এলাকাটি এক নজরে দেখা যায়। চারপাশে পাহাড়, গাছপালার খোলা আকাশ, সবকিছুই যেন নতুন করে ভেসে ওঠে দৃষ্টি সীমানায়। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, যা পাহাড়ি জলধারার উপর তৈরি করা হয়েছে। এখানে দাঁড়িয়ে যখন আপনি সামনের দিকে তাকাবেন তখন যেন সময় থেমে যায়। হালকা দোল খাওয়া এই ব্রিজটিতে শুধু ছবি তোলার জন্যই নয়, বরং অনুভবের জন্যও। ঝুলন্ত ব্রিজের পাশে রয়েছে কেবল কারের মতো আকর্ষণীয় রাইড। এছাড়াও রয়েছে নৌকা চালিয়ে প্রাকৃতিক জলধারায় ঘুরে বেড়ানোর সুযোগ। আপনি চাইলে পরিবারের সঙ্গে বা একান্ত সময় কাটাতে নৌকায় করে চলে যেতে পারেন একেবারে প্রকৃতির কাছাকাছি। গজনি অবকাশ কেন্দ্রের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ভাসমান সেতু। পানির উপরে ভাসতে থাকা এই সেতু সৌন্দর্যের জন্য যে কারো নজর কেড়ে নিতে পারে। গজনিতে ঢুকতেই আপনার চোখে পড়বে গারুদের তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকান। এগুলোতে কেনাকাটা করে আপনি ভ্রমণের স্মৃতি নিয়ে আসতে পারেন। মোটামুটি আমাদের গজনি ভ্রমণ ছিল এই পর্যন্তই। আমরা এখানে আর দেরি না করে গজনির ভিতরেই দুপুরের খাবার খেয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে দুপুরে খাবার দাবারের জন্য পেয়ে যাবেন অনেকগুলো রেস্টুরেন্ট। আর হলো আপনার দেশি মুরগ 170, ব্রয়লার হলো 80, মাছ হলো 120 টাকা, রুই মাছ। যে হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে হোটেল পাহাড়ি এবং বিরিয়ানি হাউস, এবং এই হোটেলের খাবারের রিভিউ যদি দেই, খারাপ না আর কি, এটাই হচ্ছে বিষয়। আপনারা ট্রাই করতে পারেন গজনি অবকাশ কেন্দ্রের ভিতরেই। চলুন তাহলে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মধুটিলার উদ্দেশ্যে রওনা দিই। গজনি অবকাশ কেন্দ্র থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আর আমি শিওর এই 30 কিলোমিটার পথ যে কোনো পর্যটককে মুগ্ধ করবেই। কখনো আঁকাবাঁকা পাহাড়ি পথ, কখনো ধান ক্ষেতের মনোরম সুন্দর দৃশ্য, কখনো দূর থেকে গাঢ় পাহাড় উঁকি দিয়ে তার অবস্থান জানান দিচ্ছে। কত করে? টিকিট এমনি 100 টাকা করে জনপ্রতি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি আমরা 50 টাকা করে। 50 টাকা করে। আমাদের সাথে বাইক আছে আর আমরা দুজন, কত দিতে হবে? বাইক হলো 50 টাকা আর আপনাদের দুজন হলে 100 200 টাকা। আমাদের নিচ্ছি 150 টাকা। আচ্ছা, 150। মধুটিলা ইকো পার্কে প্রবেশ করেই দেখতে পেলাম ডিসপ্লে মডেল। এগিয়ে গেলাম একটু মডেলটা দেখে হালকা ধারণা নেওয়ার জন্য। যাওয়ার পর ভিতরের অবস্থা দেখে খুবই হতাশ হলাম। একটু সামনে আগাতে দেখতে পেলাম তথ্য কেন্দ্র, সেখানেও দেখি তালা জ্বলছে। এত বড় পার্কের কোন দিক থেকে ঘোরা শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে তথ্য কেন্দ্রে তালা ঝুললেও তালা ঝুলানো নেই এখানকার প্রকৃতিতে। যারা একান্তে নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান তারা কিন্তু এখানে আসতেই পারেন। এই পার্কটি 383 একর পাহাড়ি বনভূমি নিয়ে 1999 সালে প্রতিষ্ঠিত করা হয়। তাই এই পার্কটিতে ভালোভাবে ঘুরতে হলে প্রয়োজন অনেক সময়ের। আমাদের হাতে রয়েছে অল্প সময়, তাই চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের পথে। সেখান থেকে এক নজরে এই পার্কটি দেখে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। ওয়াচ টাওয়ার উঠতে টিকিট কত করে? 20 টাকা। 20 টাকা। এখানে আসলে আর কি কি দেখা যায়? এখানে হচ্ছে আপনার এই যে এই সাইডে হচ্ছে একটা অনেক বড় টাওয়ার আছে আর কি আছে, টিলা আছে যেটা। হ্যাঁ হ্যাঁ। তো টিলা দেখা যাবো। তারপর হচ্ছে যে নিচে হচ্ছে রেস্ট হাউস আছে, তারপরে নিচে লেক আছে,
তারপর লেকের সামনে আছে হচ্ছে আপনার একটা শিশু পার্ক, আচ্ছা, তারপর হচ্ছে আপনার মৎস্যরানী আছে, এগুলোই আর কি। এগুলোই না? আমরা এখন আছি এই মুকুলের টিলায়, যেটি পাহাড়ি টিলার মধ্যে একটি সুন্দর ফলের বাগান। এই ফলের বাগানটাই আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছি। তো চলুন আমরা এই পাহাড়ি টিলার উপর এই সুন্দর ফলের বাগানের সৌন্দর্য উপভোগ করি এবং দেখি এখানে কি কি ফলের গাছ রয়েছে। মধুটিলা ইকো পার্ক থেকে একই রাস্তা ধরে আনুমানিক 7 থেকে 8 কিলো সামনে আগালেই পেয়ে যাবেন এই মুকুলের টিলা। এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিট বা প্রবেশ মূল্যের প্রয়োজন নেই, তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই আপনি এটা ঘুরতে পারবেন। পাহাড়ের টিলার মধ্যে এই সুন্দর ফলের বাগান দেখে মুগ্ধ হয়েছিলাম আমি। তাহলে এইটা কত একর? 8.5 কর আছে। 8.5 কর। হ্যাঁ। এটা কতগুলো আইটেম ফলের? সব পদের ফলই আছে, হ্যাঁ, একটা দুটো করে সব ফলই আছে। জামরুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন জামরুল গাছ, গাছ ভর্তি জামরুল। হ্যাঁ, অসাধারণ লাগছে। এইভাবে গাছ থেকে জামরুল পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। কোনটা গাছ? ওই যে ওইটা আবার এই যে এই ট্যাং ফলের গাছ আছে, ওই লগে ওই যে আলু বোখরা লগে এই ট্যাং ফল আছে, আলু বোখরা আছে, গোলাপ জাম, ওই যে দারচিনির গাছ আছে, এই যে দারচিনি, ওই যে যেটা ওই যে খালটা ওই যে, হ্যাঁ গাছের খালি, ওটা দারচিনিটা তানের গাছের তাই ওটা, হয় এটা চাচ্ছে ওটাই, আর ওই দেখো গাছ দেবো তাই আর কিচ্ছু করে লাগতো না। এই যে এটা আলু বোখরা, এই যে এটা পাইকে খয়েরি কালার হবে এরকম বড়, হ্যাঁ বড় বড় হয়। এটা হচ্ছে ব্যানানা কলা, মানে মানে ব্যানানা আম, কলা আম। সুন্দর। এটা হচ্ছে রামবুটান। ও, একটা আম কয় কেজি হয়? 5 কেজি। এটা এখন তো কাঁচা আছে না? কাঁচা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এই হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়িয়া, শেরপুর। তো আপনারা হচ্ছে শেরপুরে ঘুরতে আসলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। 2018 সালে আনুষ্ঠানিকভাবে এই বন্দরটির কার্যক্রম শুরু হয়। এরপর থেকে প্রতিনিয়ত এর গুরুত্ব বেড়েই যাচ্ছে। এই বন্দরের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে কয়লা, চুনাপাথর ও অন্যান্য খনিজ পণ্য এখান দিয়েই বাংলাদেশে প্রবেশ করে। নাকুগাঁও স্থলবন্দরে আসলে আপনি পাশে দেখতে পারবেন ভোগাই নদী। সেই ভোগাই নদীর গল্প অনেক শুনেছি। ওই যে ভারত থেকে যে নদীটা এই পাশ দিয়ে বয়ে গেছে। তো চলুন আমরা এখন তাহলে ভোগাই নদীর এই সৌন্দর্য উপভোগ করি। এখন শুকনো মৌসুম, তাই নদী একেবারেই পানি শূন্য। তবে বর্ষায় এই ভোগাই নদীর রূপ পুরোপুরি ভিন্ন। তবে বিকেলে এই নদীর পাড়ের হাওয়া অনুভব করতে এখানে বসে থাকে স্থানীয় মানুষেরা। আমরাও কিছুক্ষণ বসলাম, সব ক্লান্তি যেন এখানেই শেষ। সেই সাথে আমাদের শেরপুর ভ্রমণটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।